বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম বাংলাদেশ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজনে স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং তাদের পাশে দাঁড়াতে আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার জোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে ডয়েচে ভেলেকে মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গাজায় রাফায় নিরাপদ অঞ্চল ঘোষিত, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ২১ জন নিহত। এবং বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বিকেলে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুর ২টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা রফিক বাবলি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে, যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহাবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। তিনি বলেন, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের প্রশংসা অর্জন করেছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৪ উদযাপন এবং বিশ্ব শান্তি রক্ষায় শাহাদাত বরণকারী ও আহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। যুদ্ধ সংঘাত মানবজাতির জন্য কি কল্যাণ বয়ে আনে, এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, অর্থ যুদ্ধের পেছনে নয়, ব্যয় করুন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আর মানব কল্যাণে। বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে, ক্যামেরা ছিলেন রুবাইয়াত হাসান। বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। দীর্ঘ ৪ দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা সফলভাবে সম্পূর্ণ করেছে বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন। বর্তমানে ১৩টি দেশে ৬,০৯২ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কার্যক্রমে নিয়োজিত, যার মধ্যে ৪৯৩ জন নারী শান্তিরক্ষী। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব আজ প্রশংসিত সর্বত্র। We are proud to be the nation of peacekeepers. বুধবার রাজধানীতে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৪-এর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ৩ জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায়। প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন এসেছে জাতির পিতার আদর্শ অনুসরণে। শেখ হাসিনার মত, বিশ্ব শান্তি রক্ষা এখন অনেক কঠিন অতীতের চেয়ে। তবে তিনি জানান, সময় উপযোগী প্রশিক্ষণে সর্বদা প্রস্তুত বাংলাদেশের শান্তিরক্ষীগণ। প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে বাড়ছে নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তাই শান্তিরক্ষা মিশনসমূহ উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ,
দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন, এই সংঘাত মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনতে পারে প্রশ্ন প্রধানমন্ত্রীর। অর্থ যুদ্ধের পেছনে নয়, তা মানব জাতির কল্যাণে ব্যয় হোক। একই সঙ্গে যে কোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, আমার শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটা আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু অভিঘাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। পরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ মিশন ও কার্যক্রমে নিয়োজিত শান্তিরক্ষীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের শান্তিরক্ষীরা তাদের যে মানবিকতা, মানবিক গুণ এবং ওই এলাকায় আপনারা কর্মরত সেই এলাকার মানুষের প্রতি আপনাদের যে দরদটা রয়েছে, আন্তরিকতা রয়েছে, এটা কিন্তু বিরল। অনুষ্ঠানে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের কার্যক্রম নিয়ে সাজানো বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন। এর আগে সকালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীতে পিসকিপার্স রান অনুষ্ঠিত হয়। পিসকিপার্স রানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ দেশগুলোয় শান্তি প্রতিষ্ঠা ও শান্তি বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘের পতাকাকে সমুন্নত রাখার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করছেন। বাংলাদেশ বিমান বাহিনীর বাসারঘাটিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বক্তব্য রাখেন। পরে তেজগাঁও পুরাতন বিমানবন্দর মসজিদ কমপ্লেক্সের সামনে থেকে পিসকিপার্স রান শুরু হয়। এতে অংশ নেন সশস্ত্র বাহিনী ও পুলিশের শান্তিরক্ষীরা, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও ভিডিপি এবং আন্তঃবাহিনী সংস্থার মনোনীত প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন সড়ক হয়ে বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে গিয়ে পিসকিপার্স রান শেষ হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে 87টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল 4টা পর্যন্ত চলবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। তৃতীয় ধাপে 109 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে 22টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে আজ 87টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে এই ধাপে 1152 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 397 জন, ভাইস চেয়ারম্যান পদে 456 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 299 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় দফায় দেশের বিভিন্ন উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এ নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার একটি পৌরসভা সহ সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার 241টি কেন্দ্রে ভোটাররা বিরতিহীনভাবে ভোট দিচ্ছেন।
সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলা নির্বাচনে সকাল থেকে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। টাঙ্গাইল জেলা সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণভাবে। ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার 284টি কেন্দ্রে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। রাজশাহীর পবা ও মোহনপুর এই দুই উপজেলায় মোট 129টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। উৎসবমুখর পরিবেশে পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও 10টি ইউনিয়নের 76টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। নওগাঁ, রানীনগর ও আত্রাই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। নেত্রকোনায় তৃতীয় ধাপে মদন ও মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ধাপে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া, ত্রিশাল এবং ঈশ্বরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন। এদিকে মুন্সিগঞ্জের দুই উপজেলায় 189টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়াও নীলফামারীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে 141টি কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচন। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। মুন্সিগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি ফারহানা মির্জা। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মুন্সিগঞ্জের শ্রীনগর এবং সিরাজদিঘান উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামনে। এখানে সকাল থেকে নারী এবং পুরুষ উভয় ভোটাররাই ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং তাদের মধ্যে আমরা উৎসাহ দেখেছি, উৎসব আমেজ দেখেছি। গ্রামীণ জনপদে সকাল থেকেই কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে লোকজন ভিড় জমাচ্ছে এবং এই ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা উৎসব বিরাজ করছে। এখানে দুই উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া 1000 পুলিশ সদস্য সহ প্রায় 3 সহস্রাধিক আইন শৃঙ্খলা বাহিনী এখানে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং এই নির্বাচন পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসন আমাদেরকে জানিয়েছে তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতও দেখেছি, বিজিবিকে টহল দিতে দেখেছি। সর্বোপরি মুন্সিগঞ্জের এই যে উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং সবার মধ্যে একটা উৎসব আমেজ দেখা যাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর। রামু, উখিয়া, টেকনাফ, কক্সবাজারের এই 3 উপজেলায় চলছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে না পারায় টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়নে বন্ধ আছে ভোট গ্রহণ। তবে 3 উপজেলার বাকি ইউনিয়নগুলোতে উৎসব মুখর আমেজে চলছে ভোট। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জাহেদ সরওয়ার সোহেল। কক্সবাজারের 3টি উপজেলায় এই যে তৃতীয় ধাপে যে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে রামু, উখিয়া এবং টেকনাফ। অর্থাৎ রামু, উখিয়া, টেকনাফ এই 3টি উপজেলা কিন্তু সীমান্ত লাগোয়া উপজেলা এবং আমরা সকাল থেকে আছি, আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ মানুষের যে উচ্ছ্বাস, ভোট কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এমন দুপুরেও আমরা যে ভোটারদের সর্ব উপস্থিতি দেখছি, সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারের উপস্থিতি আমরা দেখছি। যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার উপস্থিত রয়েছেন। আমরা আছি সাগর তীরবর্তী একটি ভোট কেন্দ্রে। তো আমরা একটু জানিয়ে রাখি যে এই 3টি উপজেলায় 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বলে রাখা ভালো যে 186টি কেন্দ্রে ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও 185টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। সেন্ট মার্টিন ইউনিয়ন জুড়ে একটি কেন্দ্র, সেই জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে বৈরী আবহাওয়ার কারণে এই যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে পারেনি বলে একটি কেন্দ্রে অর্থাৎ একটি ইউনিয়নে সেখানে ভোট গ্রহণ বন্ধ আছে। বাকি সবখানেই এই 3 উপজেলায় ভোট গ্রহণ চলছে।
আর সকাল থেকে এখনো পর্যন্ত আমরা বড় কোনো গোলযোগের আমরা খবর পাইনি, যদিও বা টেকনাফের 2-1টি কেন্দ্রে সামান্য যে গন্ডগোলের খবর পেলেও এটি তাৎক্ষণিক শেষ হয়ে গেছে এবং সেখানে ভোট গ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। আর একটি বিষয় আমরা যেটা বলতে চাই যে এই 3টি উপজেলায় আমরা 5,19,321 জন ভোটার এই ভোট অর্থাৎ এই ভোট উৎসবে সামিল হয়েছে। আমরা কথা বলেছি নানা শ্রেণী পেশার মানুষের সাথে, মানুষের যে সরব উপস্থিতি প্রমাণ করছে যে অর্থাৎ ভোটের যে শুধুমাত্র ভোট প্রদান নয়, ভোটের যে উৎসবে মানুষ সামিল হয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে আমার হাতে থাকা সবশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট নিজ চোখে দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কলাপাড়ার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেবেন সাহায্য। 1 যুগ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎ করেই পটুয়াখালী সফরে উৎফুল্ল এলাকাবাসী। পটুয়াখালী জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সীমা শারমিন। পটুয়াখালীর উপকূলীয় জেলা কলাপাড়ায় আঘাত হানে 120 কিলোমিটার গতির ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টি রোববার রাতে উপকূলীয় জনপদে আঘাত হানলেও তাণ্ডব চালায় সোমবার বিকেল 4টা পর্যন্ত। দীর্ঘ সময়ের এই তাণ্ডবে কেড়ে নেয় 3টি প্রাণ। 3,500 কাঁচা অর্ধপাকা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা, 9,105টি পুকুর, 765টি মাছের ঘের এবং 120টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। 4 কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 250,000 মানুষ। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এখনও বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে আসছেন এমন সংবাদে খুশি এলাকাবাসী। দুর্যোগ পরবর্তী সময়ে আমরা খুব কষ্টে আছি, তারপরও আমরা নিজেদের খুব আনন্দিত লাগছে যে তিনি আসবেন আমাদের এই অঞ্চলে। বঙ্গবন্ধুর যেভাবে হৃদয়টা ছিল, ওনারও হৃদয়টা সেভাবে সম্প্রসারিত। তাই আশা করি উনি যখন কলাপাড়ায় আসবেন আমাদের অনেক উপকার হবে এবং আমরা অনেক ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ পুষিয়ে নিতে পারবো। প্রধানমন্ত্রী এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তুলে দেবেন নগদ অর্থ সহায়তা সহ গৃহ নির্মাণ সামগ্রী। ইতিমধ্যে আমরা এই খবরটি পাওয়ার পরে সকল দপ্তরের সাথে আলোচনা করে আমাদের প্রস্তুতি গ্রহণের কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হব। বাংলাদেশ পুলিশ আর আগমন উপলক্ষে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাথে থাকবে সেনাবাহিনী, র্যাব সহ নৌ পুলিশ, তারাও থাকবেন। দুর্গত এলাকার মানুষের মাঝে হঠাৎ করেই প্রধানমন্ত্রীর এমন ছুটে আসা আবারও প্রমাণ করল তিনিই মানবতার নেত্রী। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্যরা। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সীমা শারমিনের আরও একটি ডেস্ক রিপোর্ট। ভোলায় লালমোহন ও তজুমউদ্দিন উপজেলায় 2,600 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে সরকারিভাবে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়। এদিকে ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঝালকাঠি এসে প্রথমেই শহরের কুতুবনগর এলাকার নদীপাড়ের ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন। পরে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও চাঁদপুরে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত চরাঞ্চল এলাকা পরিদর্শন করেছেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান। এ সময় ডিআইজির ফোর্স মাঝের চর নামক এলাকা হতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ চর ঘেরা জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র এন্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ আহ্বান জানান।
ডক্টর হাসান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামুদ্রিক খাতে আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সিরস সম্মেলনে যোগদানের পাশাপাশি জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী রবার্টো আলভারেজ এর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠকে উভয় দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগ, সংস্কৃতি, শিল্প, শিক্ষা, বাণিজ্য সম্প্রসারণ এবং পর্যটনের সহযোগিতা বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন নিউ ইয়র্কে জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি বব রে। সাক্ষাতে রোহিঙ্গা সমস্যা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে ডয়েচে ভেলেকে মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অনগ্রসর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। আফরিন জাহানের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে অনগ্রসর প্রান্তিক ও সুবিধা বঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, তথ্য একটি শক্তি, সবাইকে সমানভাবে তথ্য পাবার অধিকার নিশ্চিত করতে হবে। তবে তথ্য সঠিক হলে ভালো, কিন্তু ভুল তথ্য ভয়াবহ ক্ষতি করতে পারে। তাই সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি অপতথ্যকেও রোধ করতে হবে, কারণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া অসম্ভব। তথ্য অধিকার হচ্ছে মানবাধিকার। আমরা যদি বাংলাদেশের মতন সোশিও ইকোনমিক রিয়ালিটির আরো 10টা দেশ দেখি, বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে আছে। যে DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে, অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। আমি এটাকে ক্রিটিসাইজ করব না। হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে, সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ, এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক, এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আর যদি সেটা করতে না পারে, তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে, একটা সিন্ডিকেট বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে, যারা বাংলাদেশের রিয়েল সেন্সে আমাদের মার্জিনালাইজ মানুষের জীবনের সমস্যা এবং তাদের উন্নয়ন নিয়ে কথা বলে না, বাংলাদেশকে মানুষ পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে, তার অংশ হিসেবে এটি হয়েছে, সেটি আমরা ধরে নিব। তো আমার এই আহ্বান থাকবে DWর প্রতি যে আজকের বাস্তবতায় সবচেয়ে নেক্কারজনক ঘটনা যেখানে ঘটছে, সেই বিষয়ে আপনারা ডকুমেন্টারিটা বানিয়ে একটু দেখান। আর যদি আপনাদের সেই কমিটমেন্ট থেকে থাকে হিউম্যান রাইটসের প্রতি, এটা আপনারা করে দেখান। মোহাম্মদ আলী আরাফাত বলেন, ভূমিহীনদের মানবাধিকার সংরক্ষণ, তাদের ভোটাধিকার সংরক্ষণ এবং ভোট প্রদানের অধিকার দেওয়ার মাধ্যমে তাদের মানবাধিকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। সত্যিকার অর্থে মানুষের যে মানবাধিকার, যে মানুষের ওই মানবাধিকারের প্রোটেকশন সবসময় অবহেলিত হয়েছিল, সবসময় বঞ্চনা ছিল, সেইখানে কিন্তু কেউ হাত দেয়নি। বঙ্গবন্ধু কোন হাত দিয়েছেন, সমাধান করেছেন। তবে আমি মনে করি বাংলাদেশের সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলকভাবে উন্নয়নের মধ্যে এনে আমাদের এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমাদের উন্নয়ন হবে কিন্তু সেটা টেকসই হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি আনবিলিভেবল। এই যে অন্তর্ভুক্তিমূলক এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সমাজের সকল মানুষকে নিয়ে, এটি কিন্তু উনি প্রমাণও করেছেন গত 15 বছরে। জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টের যতগুলি গোল সেট করেছে 17টির মতন, এর মধ্যে বেশিরভাগ গোল অর্জনে পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশ পরপর 6 বছর প্রথম অবস্থানে ছিল। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ প্রতিবেশ মাথায় রেখে সকল মানুষকে অন্তর্ভুক্ত করে একসাথে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রকৃত অর্থে টেকসই উন্নয়ন ও স্মার্ট সমাজ তৈরি হবে। এটি মুক্তিযুদ্ধের স্বপ্ন, এটি বঙ্গবন্ধুর স্বপ্ন।
প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিকের সভাপতিত্বে কর্মশালায় অ্যারোমা দত্ত এমপি, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক, মাসুদা ভাট্টি ও ইউএসএআইডির অফিস ডিরেক্টর এলেনা টেন্সি বক্তব্য রাখেন। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজার রাফায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 21 জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে রাফায় ইসরায়েলি স্থল অভিযানের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হলো। এদিকে জাতিসংঘ জানিয়েছে গত 3 সপ্তাহে ফিলিস্তিনিদের জন্য মাত্র 170 ট্রাক মানবিক ত্রাণ সহায়তা পাওয়া গেছে, অথচ ফিলিস্তিনিদের জন্য প্রতিদিন 500 ট্রাক মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ক্যাট ফোরবেস জানিয়েছেন গাজার রাফা শহরের বর্তমান পরিস্থিতি এখন নারকীয়। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মানবিক ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দূর করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে রাফায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে প্রায় 10 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় পর্যন্ত 36,096 জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে 81,136 জন। আজ দক্ষিণ আফ্রিকায় জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়। রাত 9টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। দক্ষিণ আফ্রিকায় এবারে নির্বাচনকে দেশটির প্রধান রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANCর 30 বছরের শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এবারে নির্বাচনে দক্ষিণ আফ্রিকায় কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে বর্ণবাদ অবসানের পর প্রথমবারের মতো জোট সরকার গঠিত হতে পারে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচনের আংশিক ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে রোববার। দক্ষিণ আফ্রিকায় এবারের নির্বাচনে 70টি দল অংশগ্রহণ করছে। থাইল্যান্ডের রাজতন্ত্রকে অবমাননার অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। 15 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত বছর দেশে ফেরেন তিনি। থাইল্যান্ডের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একজন মুখপাত্র জানিয়েছেন থাকসিন সিনাওয়াত্রাকে আগামী 18 জুন তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাখ্যা দিতে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হবে। তাছাড়া থাকসিনের বিরুদ্ধে থাইল্যান্ডের কম্পিউটার ক্রাইম অ্যাক্ট লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য 74 বছর বয়সী টেলিকমিউনিকেশন ব্যবসায়ী থাকসিন সিনাওয়াত্রা 2001 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু ক্ষমতা গ্রহণের 5 বছর পর গণবিক্ষোভের মুখে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। দক্ষিণ কোরিয়ায় অপপ্রচার ছড়ানো লিফলেট এবং ময়লা আবর্জনা সহ 150 বেলুন ফেলেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই বিষয়ে দেশটির নাগরিকদের সতর্ক করে ওইসব সাদা বেলুন এবং বেলুনের সাথে যুক্ত প্লাস্টিক ব্যাগ না ধরার আহ্বান জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় বেলুনের সাথে যুক্ত ওইসব প্লাস্টিক ব্যাগে নোংরা বস্তু এবং ময়লা আবর্জনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার 9টি প্রদেশে উত্তর কোরিয়ার ফেলা এসব বেলুনের সন্ধান পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় কর্তৃপক্ষ এখন ওইসব বেলুন পরীক্ষা করে দেখছে। উল্লেখ্য 1950-এর দশকের কোরীয় যুদ্ধের সময় থেকেই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া অপপ্রচার চালাতে বেলুন ব্যবহার করে আসছে। এর আগে উত্তর কোরিয়া জানায় তাদের সীমান্ত এলাকায় দক্ষিণ কোরীয় কর্মীদের লিফলেট এবং আবর্জনা ছড়ানোর জবাব দেওয়া হবে। ফিরছি দেশের সংবাদে। রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকার বহুতল ভবনগুলোতে সর্বোচ্চ 42.33% এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 10 দিনব্যাপী জরিপ পরিচালনা করে এই রিপোর্ট দেয় সংস্থাটি। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট।
প্রতি বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর মৌসুম পূর্ব ও মৌসুম পরবর্তী 3টি জরিপ কাজ পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের 17 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত ডেঙ্গু রোগের বাহক এডিস মশার ঘনত্ব ও প্রজনন স্থান নিরীক্ষার জন্য মৌসুম পূর্ব জরিপ পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অভিজ্ঞ কীটতত্ত্ববিদরা 21টি দলের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এই জরিপ কার্যক্রম পরিচালনা করে। জরিপে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বহুতল ভবনে সর্বোচ্চ 42.33% এডিস মশার লার্ভা পাওয়া গেছে। জরিপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঝুঁকিতে থাকা 8টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুঁকিপূর্ণ 10টি ওয়ার্ড পাওয়া গেছে। জরিপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো 12, 13, 23, 36, 31, 32, 17, 33 নম্বর ওয়ার্ড। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো 4, 13, 52, 54, 16, 3, 5, 15, 17, 23 নম্বর ওয়ার্ড। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাজধানীর মাঠ পর্যায়ের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরার মাধ্যমে সিটি কর্পোরেশন ও সহযোগী সংস্থাগুলোকে সতর্ক করাই হচ্ছে এই জরিপের লক্ষ্য। অনেকগুলো ওয়ার্ডই আমরা পেয়েছি, তার মধ্যে 18টি জেলার ওয়ার্ডে আমরা বিআই 20-এর বেশি অর্থাৎ 30, 40, 50 এরকম পেয়েছি। এটার অর্থ হচ্ছে যে এইসব জায়গাগুলোতে আমাদের ফার্দার ইন্টারভেনশন দরকার। সেটি কি? সেই জায়গাগুলো আমরা দেখেছি মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে আমাদের এডিস মশা বংশ বিস্তার করছে, অন্য অন্য বিভিন্ন পাত্রে সেটি হচ্ছে। তো সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে জোর তৎপরতা অব্যাহত রেখেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে অ্যাডভোকেসি সভা হচ্ছে, মাইকিং হচ্ছে, লিফলেট বিতরণ হচ্ছে, জুম্মা নামাজের খুতবার পর ইমাম সাহেবকে দিয়ে এডিস মশার বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে, ডেঙ্গুর সচেতনতামূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এই কাজগুলো আমরা ওয়ার্ড পর্যায়ে করছি। আর সিটি কর্পোরেশন থেকে আপনারা জানেন মশা নিধনের জন্য আমাদের যে নিয়মিত প্রোগ্রাম, সকালবেলা লার্ভিসাইডিং এবং বিকালে ফগিং কার্যক্রম, সেটা পুরো দমে অব্যাহত আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবছর ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি WSIS পুরস্কার 2024 লাভ করেছে বাংলাদেশ। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি WSIS পুরস্কার 2024-এ উইনার পুরস্কার গ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম তৈরির জন্য বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অফ ICTs ক্যাটাগরিতে উইনার হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন জুনায়েদ আহমেদ পলক। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেয়া 1049টি প্রকল্প উদ্যোগ থেকে বাছাই করে 360টি প্রকল্পকে ভোটাভুটির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবছর 18টি প্রজেক্টকে উইনার ও 72টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঠিক দিক নির্দেশনায় খুব অল্প সময়ে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে এবং এরই ফলশ্রুতিতে তরুণ উদ্ভাবকরা তথ্য প্রযুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পারছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে 320 কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়ে 134টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে অনেক একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। পুরো কাজ শেষ হলে মানসম্মত পরিবেশে আধুনিক শিক্ষার সুযোগ পাবেন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা। পঞ্চগড় প্রতিনিধি আমির খসরুল আব্দুল পাঠানো তথ্যচিত্রে এ নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মানসম্মত শিক্ষার জন্য সবার আগে প্রয়োজন বিদ্যালয়ের মানসম্মত পরিবেশ। পঞ্চগড়ে সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের জরাজীর্ণতাকে মুছে ফেলে নির্মাণ করে চলেছে আধুনিক 4 ও 6 তলা বিশিষ্ট ভবন। 2008 সালে অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে আমাদের বিদ্যালয়গুলোতে এখন শিক্ষার একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে অনেক বিদ্যালয় এর মধ্যে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা হয়ে গেছে। এই কারণে শিক্ষার্থীরাও আধুনিক
শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হয়েছি। শিক্ষার্থীরা উন্নত পরিবেশে স্বাচ্ছন্দ্যে সাধারণ শিক্ষা ও তথ্য প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হচ্ছে। আগে টিন সেটের মাদ্রাসা ছিল, যেখানে জানলা ছিল না, টিন ফুটা ছিল, ওখানে টিনে আমাদের পানি পড়তো। আগে আমরা একটা ভাঙা পড়া টয়লেটের ছেলে মেয়ে উভয় গেছিলাম, এখন অনেক বাথরুম হয়েছে, ভালো হয়েছে। আমরা একটি কম্পিউটার ল্যাব পেয়েছি। এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে আমরা কম্পিউটার শিখতে পারি। প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। এছাড়াও লাইব্রেরিতে আমরা বিভিন্ন ধরনের বই পড়ি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যেই পঞ্চগড় জেলায় 239 কোটি টাকা ব্যয়ে 134টি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও 42 কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়া ও দেবীগঞ্জে 2টি সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও পঞ্চগড় কারিগরি স্কুল অ্যান্ড কলেজের 7তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে জেলার বোদা ও দেবীগঞ্জে 39 কোটি টাকা ব্যয়ে 20টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। পঞ্চগড় জেলায় শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে তারা লেখাপড়া করছে। শ্রেণীকক্ষ, বৈদ্যুতিক ফ্যান, আধুনিক টয়লেট ব্যবস্থা সহ শিক্ষার্থীরা তাদের আনন্দঘন পরিবেশে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সরকার সুশিক্ষার প্রয়োজনে দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত দক্ষ ও যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, লাইব্রেরি, কমন রুম সহ অন্যান্য সুবিধা সংবলিত যুগোপযোগী আধুনিক বহুতল একাডেমিক ভবন নির্মাণ করে দিচ্ছে। ফলে লেখাপড়ায় আরও আগ্রহী হয়ে উঠছে শিক্ষার্থীরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বিকেলে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 67-22 ও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 73-22 পয়েন্টে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল 5টায় পোল্যান্ড মুখোমুখি হবে মালয়েশিয়ার। দিনের তৃতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় কেনিয়া খেলবে ইরাকের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে উগান্ডা। দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম বাংলাদেশ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে 87টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং তাদের পাশে দাঁড়াতে আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু ঝুঁকি মোকাবেলা ও ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার জোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে ডয়েচে ভেলেকে মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গাজার রাফায় নিরাপদ অঞ্চল ঘোষিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ 21 জন নিহত। এবং বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বিকেলে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ছিল দুপুরের সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।